আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি। এখন হচ্ছে এক্স্যাক্টলি সকাল 10টা 7, আর এখন হচ্ছে অফিসের দিকে। বাট অফিসে যাওয়ার আগে আজকে আমার বাইকে একটা কাহিনী হয়ে গেছে। সেটা হচ্ছে এই যে আমার ডেন্সো হর্নের তার ছিঁড়ে গেছে। সো অ্যাজ ইউজুয়াল যেটা হয়, এর আগের বাইকেও আমি এই জিনিসটা ফেস করছি অনেকবার। ডেন্সো হর্ন ইউজ করলে এটা কয়দিন পর পর একটা তার নষ্ট হয়ে যায় বা লুজ হয়ে যায়। এটা মানে আমি জানি না কেন, বাট এই জিনিসটা নিয়ে বেশ একটা ভালো রকম প্যারার মধ্যেই আমি অলওয়েজ থাকি। তো এখন দেখি আপাতত প্রাইমারিলি একটা মানে সলভ করব। তারপরে যেটা করব যে গাড়িতে ইউজ করে যেহেতু ডেন্সো হর্ন, গাড়ির যদি কোনো প্লাগ পাই, মানে মেনে ঝামেলা যেটা হয় আমার বাইকে সেটা হচ্ছে গিয়ে ওই হর্নে যে ক্লিপটা থাকে, ওই ক্লিপটা নষ্ট হয়ে যায় কয়েকদিন পর পর। সো মানে হর্নটা যেহেতু পাওয়ারফুল, এটা আমি আগেও শুনছি, ক্লিপটা আসলে ধরে রাখতে পারে না। সো গাড়ির এরকম একটা ভালো ক্লিপ পাইলে ওইটা হয়তো বা আমার কাজে লাগতে পারে। অ্যাট দিস টাইম আপাতত যেহেতু কিছু করার নাই, তো দেখি সামনে এইখান থেকে ঠিক করতে পারি কিনা মোটো এক্সপার্ট থেকে, তারপরে অফিসের দিকে যাব আর কি। এই ডেন্সোর হর্নটা মানে খুইলে গেছে বা তার ছিঁড়ে গেছে, এটা কদিন পর পরই জায়গা, বুঝছেন? এই তারটা কয়েকদিন পর পর চলে যায়, আমার এই তারটাই খুলে যায়। স্পেসিফিকলি এই হর্নটাতে এই ঝামেলা হবে, অন্য কোনো হর্নে ঝামেলা হয় না। করা হয়েছে না, ওকে চলুন দেখি আগাই। ওকে, হর্ন তো সেট আপ করা শেষ, মানে ঠিক করা শেষ আর কি। তো এখন বেসিক্যালি হচ্ছে কি অফিসে যাব, বাট যাওয়ার আগে যেটা হচ্ছে বাইকে তেল একটু কম আছে আমার, এখন 2 কাটা দেখাইতেছে, বাট আসলে 2 কাটারও কম আছে আই গেস। আর তেল নিয়ে যেহেতু কথা আসলো, সেটা হচ্ছে এখন তো তেলের যে অবস্থা, মানে তেল নেওয়াটা খুবই ডিফিকাল্ট। তার উপরে গভর্নমেন্ট হচ্ছে রেশন সিস্টেম করে দিচ্ছে তেলের জন্য, 2 লিটারের বেশি তেল নেওয়া যাবে না। কিন্তু এখন আমার বাইকের যে অবস্থা, আমার তো 250 সিসির বাইক, আমি 2 লিটার দিয়ে কী করবো? আমার অফিসে আসতে যেতে 1 লিটার তেল শেষ এভরিডে। সো এটা যদি হয় আসলে 2 লিটার তেল দিয়ে আসলে আমার পোষাবে না। আমি অলওয়েজ ফুল ট্যাঙ্কি করি। আমি আমার বাইকে আজ পর্যন্ত কখনো হাফ তেল মানে বা ওই অর্ধেক তেল ভরি নেই, 1-2 বার ছাড়া আর কি। সবসময় ফুল তেলেই ইউজ করছি। আর এখন যে অবস্থা দেখতেছি, এখন বাইরে থেকে মনে হয় ছোটো তেল নিতে হবে, কারণ ফুল ট্যাঙ্কি ওরা দিবে না। আর ফুল ট্যাঙ্কি করতে গেলে যে পরিমাণ সময় লাগবে, সময় কি মানে আসলে ওই 2 লিটার তেল নিয়ে আবার যেহেতু হচ্ছে কি আমার তেল ভরা লাগার জন্য, মানে তেল ভরার জন্য আবার লাইনে দাঁড়াতে হবে, ওইটা সম্ভব না ভাই। তো এখন যাই না, মানে বাইরে কোথাও তেল পাবো কি না, খোলা তেল পাইলে তো খোলা তেল ভরেই নিতাম। বাট এখন যেহেতু দেরি হয়ে গেছে, এখন তো এমনিতেও পসিবল না। তো পরে দেখি যে বাসায় আসার সময় ট্রাই করব যে তেলটা নেওয়া যায় কি না। এই দেখেন পাম্পের কী অবস্থা। যদিও এই পাম্প থেকে হচ্ছে গিয়ে মনে হয় কি এই পাম্পে আসলে এলপিজি ছাড়া কোনো দেয় না আর কি। এখানে সবসময় এলপিজির লাইনই থাকে, এটা পুরোটাই এলপিজির পাম্প, কিন্তু এখানে অকটেন কখনো দেয় নাই, এখন পর্যন্ত দেখি নাই। বাট এখানে এলপিজির লাইনে দেখতেছে অনেক বেশি বড়। আর সামনে সুমাত্রা, আমি একটু ডান সাইড দিয়ে থাকি, সুমাত্রার কী অবস্থা সেটা দেখা যায়। আমি হলে সুমাত্রা থেকেই ভরি তেল। ও, এখানেও তো আগের মতোই লাইন আছে, বাইকে ভালোই লাইন আছে এই যে। তো আচ্ছা, যাই হোক, হোয়াটএভার। আমার আপাতত যেটুকু তেল আছে, আমি মোটামুটি এই উইকটা চলতে পারবো। আজকে রবিবার, সো আমার যেহেতু শুক্র অফিস বন্ধ থাকে, এর মধ্যে আর বাইর হওয়া হয় না বাইক নিয়ে অফিস ছাড়া। আর যেহেতু রমজান চলতেছে, রোজা চলতেছে, সো রোজার মধ্যে আসলে আমি অফিস আর বাসা ছাড়া তেমন কোথাও যাচ্ছি না। মানে ওই দেখা যায় যে বাইরে যেটুকুই যেতেছি, যদিও হ্যাঁ এভরিডে সন্ধ্যার পরে আমার বাসার নিচে নামা লাগে, কিন্তু সেটা নামলাম ওই যে দেখা যায় হয়তো রিক্সায় যেতেছি আশপাশে বা হাইটা ঘুরতেছি এই। কিন্তু বাইক নিয়ে আসলে ওই অফিস ছাড়া আপাতত কোথাও যাইতেছি না।
এই জন্য দেখা যায় মোটো ব্লগ যেটা চাচ্ছেন সেটাও হইতেছে না, প্লাস হচ্ছে গিয়ে আমার যে তেল যেটুকু আছে এটা দিয়ে আমার মোটামুটি 1 সপ্তাহ চলে যাবে। এখন যদি যে খুব মেসিভ জ্যামে না পড়ি, টকিং অ্যাবাউট দ্য জ্যাম, সো বাইকে এখন মাইলেজ আমার অনেকটাই ড্রপ করছে। তো এই লাস্ট যে মানে আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে এক্স্যাক্টলি 3 তারিখ। সো আমরা রোজা যখন শুরু হয়েছে, রোজা শুরু হয়েছে মনে হয় 19 তারিখ থেকে শুরু হইলো। তো এর আগে আসলে আমার ফুল ট্যাঙ্কি করা ছিল রোজার আগে, রোজার মধ্যে আসলে আমি তেল ভরি নাই। এখন যেহেতু ফুল ট্যাঙ্কি করা আমার বাইকে, তো আমি মাইলেজ আপডেট সবসময় দিচ্ছি, আমার মাইলেজ সিটিতে 35-এর মধ্যে থাকে, 33 থেকে 35। বাট এইবার মাইলেজ অনেকটা ড্রপ করছে, এটা সম্ভবত 28 সামথিং আসছে বা 29-এর মতো আসছে। বিকজ এখন আমার অফিস থেকে বাসা পর্যন্ত আসছে যে রাস্তাটুকু, এই রাস্তাটুকু পুরোটাই প্যাক থাকে। মানে এতটা প্যাক থাকে যে একেবারে ধরেন নেক টু নেক জ্যাম, এবং বাইক মানে হিট হয়ে, মানে হিটটাই বাইক কখনো হিট হয় না আমার এটা। তো আমি মানে যত জ্যামনেই চালাইছি এখন পর্যন্ত এরকম হিট কখনো পাই নাই, কিন্তু বাইরে মানে জ্যামের মধ্যে পড়লে তখন হিটটা মনে করে পুরো পায়ে লাগে, এই পরিমাণ হিট হয়। এখন বুঝালেন যে বাইকটা যেহেতু কখনো হিটটা করে না, এই জ্যামে কী পরিমাণ জ্যাম ছিল, যার কারণে বাইক হিট হইতেছিল। মাইলেজটা ড্রপ করছে 28। তো এই জন্য আমার মানে রেঞ্জ যেটা ইউজুয়ালি আমি ফুল ট্যাঙ্কি করি, সো আমি মোটামুটি রেঞ্জ ধরে রাখি 400 কিলোমিটারের মতো বা 450 কিলোমিটার ম্যাক্স। সো এইবার হয়তো বা আমি এটা পাবো না, 350-র আশপাশে পাবো, 350 কিলোমিটারের আশপাশে। তো এই জন্য যেটা হচ্ছে আমার তেল ভরা লাগবে, অলরেডি মনে হয় 270-এর আশপাশে চলতেছে। সো আগামী 5 দিন আমার মোটামুটি পার ডে 25 কিলোমিটার করেই চালানো হবে। তো যেটুকু আছে এটুকু দিয়ে তেল চলতে পারবো। আর তেল নিয়ে মানুষ যা শুরু করছে আসলে হুজুকে, মানে যারা জীবনে কখনো মনে করেন যে ফুল ট্যাঙ্কি করে না, এরাও ফুল ট্যাঙ্কি করা শুরু করে দিছে। যুদ্ধ লাগছে হচ্ছে ইরানে, আর হচ্ছে ক্রাইসিস হয়ে গেছে বাংলাদেশে, এরকম অবস্থা। অথচ কিন্তু কালকে নিউজে দেখলাম যে অনেকগুলা 17টা না জানি কয়টা জাহাজ আসতেছে, ট্যাঙ্কার। তো আমার আসলে এরকম হুজুকের মধ্যেই নেই, বাট আমার তেল লাগলে আমার তেল নিতে হবে। বাট এখন যেহেতু মোটামুটি 1 সপ্তাহ চলবে, আমার আসলে এতটা তাড়া নাই তেল নেওয়ার। আর এখন একটা জিনিস ডিসিশন নিচ্ছি যে যেহেতু ইফতারের পরে বের হইলে রাস্তাঘাট ফ্রি থাকে, তো তাইলে আমি ইফতারের পরেই বের হই। শুধু হচ্ছে ইফতারের আগে বের হওয়ার কোনো মানেই হয় না। এদিকে জ্যাম আছে, এদিকে যাই। উপরে ফ্লাইওভারের উপরে জ্যাম আছে, এদিকে ঢুকলাম। তো যেটা বলতেছিলাম, এই যেহেতু 1 সপ্তাহ চলবে, সো আপাতত আর তেল ভরতেছি না। যদি এর মধ্যে আশা করি সিচুয়েশন এলিভেট হয়ে যায়, তাহলে লিফট আপ হয়, তখন আমি আর কি তখন তেলটা নিয়ে নিব। বা এর মধ্যে যদি আমার তেল লাগে, তাহলে যদি কোথাও খোলা তেল পাই, খোলা তেল আসলে যারা সেল করতেছিল এরাও আসলে তেল দেওয়া বন্ধ করে দিছে। আসলে যেটা বুঝতেছি যে এরা মজুত করা শুরু করছে, তেলের দাম বাড়বে সামনে, তো এই জন্য তেল স্টক করে ওইখান থেকে হয়তো বা প্রফিট করার ধান্দা আর কি সবার। তো যাই হোক, মানে চলেন অন্য একটা টপিক নিয়ে কথা বলি। আমার বাইকে লাস্ট সার্ভিসিং করলাম হচ্ছে ইয়ামাহা ফ্ল্যাগশিপ থেকে। FZ25 নেওয়ার পর আসলে ইয়ামাহা ফ্ল্যাগশিপ থেকে কখনো আমার সার্ভিস নেওয়া হয় না। এর আগে আমি যখন V3 ইউজ করতাম তখন সবসময় আমার সার্ভিসিং নেওয়া হয়তো ওইখান থেকেই। আমি কখনো মানে মিরপুরে বা অন্য কোথাও থেকে কখনো সার্ভিস নিইনি। তো এটা সবসময় আমার দেখা যেত ওই 3S যেতাম, সকালবেলা অফিসে যাওয়ার সময় বাইক ঢুকাই দিয়ে দেন আবার হচ্ছে বাইক নিয়ে আসতাম বিকালবেলায় সার্ভিসিং শেষে। তো এবার আমার বাইকে লাস্ট কয়েকটা গিয়ে একটু প্রবলেম পাইছি। ইয়ামাহা FZ25-এর একটা মেজর প্রবলেম আছে, যেটা আমি আমার লাস্ট একটা ব্লগে বলছিলাম। এটা হচ্ছে গিয়ে আপনার বাইক চালানোর পরে আপনি যখন জ্যামে স্টপ করবেন, মানে ইঞ্জিন স্টপ করে দিবেন সিগনালে পড়লে, তারপর আপনি বাইক স্টার্ট দিতে যাবেন, বাইকটার স্টার্ট নিবে না। মানে যদি আপনি সেলফ ধরেন, অনলি সেলফ, এফআই বাইকে তো আসলে আমরা সেলফ ধরেই স্টার্ট করি, আমাদের কোনো অ্যাক্সিলারেটর দেওয়া লাগে না বা ক্লাচ ধরা লাগে না। সেক্ষেত্রে যা সেলফ দিয়ে বাইকটা স্টার্ট নিই না, কিন্তু এই বাইকটা সেলফের সাথে সাথে আপনাকে অ্যাক্সিলারেটরও দেওয়া লাগবে। তখন এমনি কোনো সমস্যা নাই, এমনি আপনি 4 দিন 5 দিন 1 মাস বাইক ফালায় রাখেন, আপনার বাইক এক ক্লিকে স্টার্ট হয়ে যাবে, কোনো কিছুই করা লাগবে না। কিন্তু এই প্রবলেমটা তখনই হয় জ্যামের মধ্যে গিয়ে দাঁড়ানোর পরে, তখন এই ঝামেলাটা হয়, এছাড়া এই ঝামেলাটা হয় না।
তো যাই হোক, এই জিনিসটা প্রবলেম পাইছি। আরেকটা প্রবলেম আমার হয়েছে, সেটা হচ্ছে জ্যামের মধ্যে বন্ধ হয়ে যাওয়া। মানে যেহেতু বলছিলাম একটু আগে যে প্রচণ্ড পরিমাণ জ্যাম রাস্তায়, তো জ্যামে ঠেলতে ঠেলতে দেখা যায় মানে বাইক স্টপ করলাম, ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আবার মানে স্টার্ট দিলাম, অ্যাক্সিলারেটর দিয়ে জাস্ট ক্লাসটা ছাড়বো, সাথে সাথে বাইক মানে বন্ধ হয়ে যায়, রানিংয়ে বাইক বন্ধ হয়ে যেতেছে। তো এটা মনে হয় যেটা হচ্ছে গিয়ে মানে স্পার্ক প্লাগের প্রবলেম। তো আপাতত দুইটা প্রবলেমই সলভ করে ফেলছে অলরেডি। তো প্রথম যে প্রবলেমটা যেটা বলছে, ওটা সলিউশনটা হচ্ছে গিয়ে এসি পাম্পে ইস্যু। এ বাইকে এসি পাম্পে একটা ইস্যু আছে। সো এটা আসলে বলা যায় যে এটার কোনো পারমানেন্ট সলিউশন নাই, এটা টেম্পোরারি সলিউশন হয়। এসি পাম্পে ময়লা জমলে ওইটা ক্লিন করে দিলেই হয়। এসি পাম্পের জন্য যেটা হচ্ছে বাইকে অক্সিজেনটা পায় না, তো ওইটা ব্লক হয়ে যায়। অক্সিজেন না পেলে তখন হচ্ছে থ্রটল দেওয়া লাগে, আদারওয়াইজ তখন বাইক স্টার্ট নিতে চায় না। থ্রটল দিলে কিন্তু এক থ্রটলেই স্টার্ট হয়ে যাবে, এমন না যে থ্রটল অনেকক্ষণ ঘুরানোর পর স্টার্ট হচ্ছে, তা না। জাস্ট সেলফ দিবেন, একটা থ্রটল দিবেন, স্টার্ট বাইক। তো এটা তো গেল হচ্ছে গিয়ে এটার সলিউশন, ওরা আপাতত এটা সলিউশন করে দিছে। তো এখন পর্যন্ত বাইক এরকম হয় নাই, মানে ওই যে সেলফের যেটা হচ্ছে গিয়ে সেলফ মিস করে নাই এখন পর্যন্ত। এক দুইবার করছে, খুব রেয়ার। তাও দেখা গেছে যে জাস্ট একটা সেলফ দিছি স্টার্ট নিয়ে, সেকেন্ড সেলফ দিছি স্টার্ট নিয়ে নিছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আসলে তেমন কোনো পার্মানেন্ট সলিউশন নাই। তো যেটাই হোক এখন আচ্ছা, আরেকটা যেটা প্রবলেমের কথা বলতেছিলাম সেটা হচ্ছে ওই বাইক বন্ধ হয়ে যাওয়া। তো বন্ধ হয়ে যাওয়ার এটা হচ্ছে কি স্পার্ক প্লাগে ময়লা জমছিল, এই জন্য স্পার্ক প্লাগের ইস্যুটার জন্যই আসলে বাইক বারবার বন্ধ হয়ে যেতেছিলো। ওটা সলভ হয়ে গেছে, এটা আর কোনো প্রবলেম নাই। তো আমি ভাবতেছি পরবর্তীতে স্পার্ক প্লাগটা চেঞ্জ করে একটা ভালো এনজিকের স্পার্ক প্লাগ লাগাই নিব। তো মানে ইউজার তো স্টক আসছে যেটা, ওটাও মনে হয় এনজিকেরই, কিন্তু ভালো একটা কোনটা জানি আছে, আমি এক্স্যাক্টলি আমার আইডিয়া নাই, একটু ঘাটাইতে হবে জিনিসটা নিয়ে। সো আগে কখনো মানে আলাদা কোনো আফটার মার্কেট মানে প্লাগ ইউজ করি না, ইরিডিয়াম প্লাগ। তো এবার দেখি যে লেজার ইরিডিয়াম প্লাগ ইউজ করব। আর এইদিকে তো সুন্দর গাছ দেখা যাচ্ছে, ফুলও ফুটছে। বাইকে যেরকম ভাইব্রেশন পাইতাম এখন এটা মোটামুটি অনেকটাই কমে গেছে। সার্ভিসিংয়ের পরে এখন মনে হয় বাইক মাঝে মধ্যে উড়ে। মানে আমি ওই দিন সার্ভিস সেন্টার থেকে বাইক করার পরে মনে হচ্ছিল থ্রটল দেওয়ার সাথে সাথে বাইক উঠতেছে লিটারেলি, মানে কোনো ভাইব্রেশন নাই, স্মুথলি পুল করতেছে। তো সার্ভিসে আমার কাছে যেটা মনে হচ্ছে বাইকটা আরও ছাড়বে। আর একটা যেন হচ্ছে গিয়ে বাইক ছাড়ার জন্য মাঝে মধ্যে ইঞ্জিনটাকে পুশ করা লাগে। তো ইঞ্জিন পুশ না করলে বাইক সবসময় ছাড়ে না। তো ইঞ্জিন পুশ করার জন্য একটু হাই রেভ বলেন বা একটু টপ স্পিডে চালানো, এটা ওই 300 ফিট ছাড়া হয় না। গত লাস্ট উইকে 300 ফিট গেছিলাম। তো 300 ফিটে যাওয়ার পরে যেটা হচ্ছে ভাই আমি একটা ইফতারের দাওয়াতে গেছিলাম বেসিক্যালি। তো ইফতারের দাওয়া শেষ করে বাসায় যখন আসতেছিলাম তখন একটু ট্রাই করছিলাম যে আবার একটু বাইকটাকে পুশ করার জন্য 120, 15-20 এরকম। পরে বাইকটা একটু ইঞ্জিন ছাড়ছে আর কি। তো মাঝে মধ্যে আসলে একটু পুশ না করলে দেখা যায় যে মেকানিজমগুলো মুভ করে যেটা, ওইটা ছাড়ে না। তো এটা মাঝে মধ্যে একটু পুশ করা লাগে, নাহলে দেখা যায় বাইক জ্যাম লাগে আর কি। তো ওই যে কথা বলতে বলতে দেখেন খুব বেশি একটা সময় লাগে নাই, আমি গুলশান 2-তে চলে আসছি। মাঝখানে আসলে রমজানের জন্য কোনো আসলে ব্লগ কোনো কিছু দেওয়া হইতেছে না, ওই অফিস বাসা এইসব নিয়ে আসলে ব্যস্ত। আর রোজা রেখে আসলে দেখা যায় কোথাও যাওয়ার মতো এনার্জিও থাকে না, ইফতারের পরে পুরো শরীর ছেড়ে দেয়। তো এই জন্য আসলে ব্লগও করা হইতেছে না। তো ঈদের পরে দেখি নতুন কোনো আবার লোকেশনে একদিন চলে যাব, কোনো একটা আননোন ডেস্টিনেশনে। তো উইথ দ্যাট সাইড আজকে এখান থেকে এসে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামীতে ইনশাল্লাহ আবার নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা লোকেশন, নতুন কোনো একটা টপিকস নিয়ে চলে আসবো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন, সো দ্যাট পরবর্তীতে যদি নতুন কোনো ব্লগ আসলে সেটা মিস আউট না করেন। উইথ দ্যাট সাইড বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে, নতুন কোনো একটা ডেস্টিনেশনে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। প্লিজ রাইড সেফ।